শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বাই রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে রাঙা সকালের আজকের আয়োজন শুরু করছি। বরাবরের মতো আজকের আয়োজনের সফল একজন অতিথি আমাদের সঙ্গে প্রথম ঘন্টায় থাকছে এবং দ্বিতীয় ঘন্টায় বরাবরের মতো সঙ্গীত আয়োজন থাকছে। পুরো রাঙা সকাল পরিবার আপনাদের সঙ্গে আছি আমি লাবণ্য, কিবরিয়াও আছি। শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে, ভালো কাটুক দিন সেই শুভকামনা বরাবরের মতোই। আমাদেরকে এগিয়ে যেতে হবে, সকল বাধা এবং প্রতিকূলতাকে পাশ ঠেলে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। প্রতি মুহূর্তেই আমাদেরকে সেই মনোবাসনা নিয়ে কাজ করতে হবে। যারা কাজ করেছেন এবং যারা ইতিমধ্যেই সেই কাতারে চলে এসছেন এবং যাদেরকে আমরা মান্যগণ্য করি, যাদেরকে দেখে আমরা অনেক বেশি মোটিভেশন পাই, সেই সব মানুষদের নিয়েই আমাদের সকালবেলার গল্পটা শুরু হয় এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান রাঙা সকাল। তো আজকে যিনি আমাদের সঙ্গে আছেন তিনি একজন উদ্ভাবক এবং উদ্যোক্তা দেওয়ান AFK চৌধুরী। চলুন তাকে আমরা শুভ সকাল জানাই। শুভ সকাল। শুভ সকাল। আমি আপনার কাজের জায়গাটা একটু পরে আসতে চাই, তার আগে আমরা একটু শৈশবটা নিয়ে কথা বলতে চাই যে সব কিছু মিলিয়ে ছোটবেলার কি মনে পড়ে এই বয়সে এসে? আচ্ছা, আমার ছোটবেলা যদি আমি একটু ভেঙে বলি যে কিভাবে এই আমি যত দূরে আসছি এটার সাথে কেমনে রিলেটেড বা কেমনে কি। নাম্বার ওয়ান বলবো যে আমার ফ্যামিলির মধ্যে সবসময় একটা ছোটবেলা থেকেই খুব সাপোর্টের একটা রোল আমাদের বাবা মা খুব স্ট্রংলি প্লে করছেন আমাদের ভাই বোন সবার সাথে। এবং এটার মধ্যে যে জিনিসটা আমি এখন মনে করি যে ওই সাপোর্ট থাকার কারণে আমাদের ওই সাহসটা গড়ে উঠছে, যেটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি নর্মাল যে পাথটা যাওয়ার কথা, যে একটা নর্মাল প্রফেশন বা নর্মাল মানে ওইটার বাইরে যাওয়ার একটা সাহস চলে আসছে, কারণ আমরা জানি যে আমাদের বাবা মার সাপোর্টটা সবসময় থাকে। তো এটা আমি মনে করি যে ছোটোবেলা থেকে অনেক জায়গায়, যেরকম ধরেন আমাদের ফ্যামিলির একটু ট্রেডিশনাল টাইপ, তো ধরেন মিউজিক টিউজিক অত বেশি পছন্দ ছিল না বাবা মার কখনো, কিন্তু আমার আবার ওই যে একটা বয়স যায় না যে সবাই খুব বেশি এগুলো নিয়ে খুব ইন্টারেস্টেড হয়ে যায়, ধরেন ক্লাস 8-9 ওইরকম টাইমে। তো তখন আমি আস্তে আস্তে একটা করে ইনস্ট্রুমেন্ট বাজানো শুরু করলাম, ড্রামস বাজানো শুরু করলাম। এগুলো কিন্তু বেশ ডিফিকাল্ট, কিন্তু একটা বাসায় একটা ড্রাম সেট নিয়ে এসে এরকম করা। কিন্তু দেখতাম যে বাবা মার একটু হলেও জিনিসটা খারাপ লাগলেও ওনারা কিন্তু যতটুকু সম্ভব ওনাদের সাইড থেকে সাপোর্টটা দিয়েছেন। আর এইরকম অনেকগুলো এক্সাম্পল ছিল আমাদের ছোটবেলার, আমার এবং আমার সব ফ্যামিলি মেম্বারদের, আমার বাকি যে 3 বোন আছেন। তো এইগুলোর কারণে ওই সাহসটা আমাদের মধ্যে চলে আসছিল। সো আমি বলবো যে এটা আমাদের ছোটবেলার একটা ভেরি ইম্পর্টেন্ট একটা রোল অফ যে নর্মাল পাথ থেকে বের হয়ে। বাবা কি করতেন আপনি? বাবা অ্যাকচুয়ালি মানে বিজনেস করছেন, মানে এখন উনি বেশ কয়েক ধরনের বিজনেস করছেন। ফুড কেটারিং এর মধ্যেও ছিলেন, তারপরে কম্পিউটার আইটির মধ্যেও ছিলেন, এরকম ডিফারেন্ট বিজনেস। এখন অবশ্যই বেশ বয়স হয়ে গেছেন, তখন বাসায় আর কি। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমার 3 বোন, তো 2 বোন আমার থেকে বড় আর একজন ছোট, আর আমি এক ভাই আর কি। এই আমাদের ফ্যামিলি সঙ্গে। তো ছোটবেলায় নিশ্চয়ই কোনো পরিকল্পনা ছিল যে বড় হয়ে এটা করতে চান বা ওটা হতে চান, এরকম কোনো কিছু? অ্যাবসলিউটলি নট হোয়াট ইট ইজ টুডে। সত্যি কথা যেটা, এরকম কিছুই ছিল না যে এইরকম একটা লাইনে যাব। যেটা ছিল হচ্ছে যে আমাদের ফ্যামিলির মধ্যে আবার ওই যে অনেক প্রাধান্য দেওয়া হতো ইঞ্জিনিয়ারিং বা মেডিসিন, ওইরকম একটা ফিল্ডে পড়ার জন্য, যেটা অ্যাকচুয়ালি ভেরি কমন আমাদের, যে এই ফিল্ডগুলোর মধ্যে যাওয়ার বা পুশ করার একটা আশা থাকে। তো আমার দাদা একটা জিনিস করতেন, উনি এখন আর নাই, কিন্তু অনেক ছোটোবেলা থেকে একটা জিনিস করতেন উনি, যে যখনই আসতেন দেখা করতেন বা কোনো একটা খেলনা নিয়ে আসতেন, যেটা মানে দিতেন, দিয়ে বলতেন যে এটা কিন্তু ভাঙবা না, এটা কিন্তু নষ্ট করবো না, কিন্তু এমনভাবে বলতেন জিনিসটা যে মাথায় ঢুকে যেত যে এটা ভাঙতে হবে, এটা নষ্ট করতে, এটার ভিতরে কিন্তু দেখবা না কি আছে। তো এটা শুনেই মনে হতো যে না, আসলে এটার ভিতরে কি আছে দেখতে হবে। তো এখন যখন এগুলা চিন্তা করি মনে পড়ে যে মনে হয় যে উনি এগুলা ইচ্ছা করেই করতেন, যেন ওই ইয়েটা আসে, যে ওই কিউরিওসিটিটা আসে, যে একটা জিনিস পেলেই যে পেয়ে গেলাম তা না, কিন্তু এটার ভিতরে কি আছে, এটা কেমনে চলে। ওনার ওই ইঞ্জিনিয়ারিং এর যে ইচ্ছা বা শখটা হয়তো বা এটা আমাদের মধ্যে পুশ করার জন্য এটা করতেন। তো তখন কিন্তু এরকম প্ল্যান ছিল না, যে আমি অ্যাকচুয়ালি তো মেডিকেল ব্যাকগ্রাউন্ড, তো ওইখানে বেশ অনেক কিছু মানে চেঞ্জেস হয়েছে ইন দ্যাট টাইম অফ মাই লাইফ, যে টাইমে গিয়ে আমি অ্যাকচুয়ালি ওই মেডিকেল ফিল্ডে যাওয়াটা পড়ছে। কিন্তু এর আগ পর্যন্ত প্ল্যান ছিল অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং সাইডে যাওয়ার বা এরকম কিছু করার। আপনারা কি যৌথ পরিবারে থাকতেন? না, এটা অ্যাকচুয়ালি আমরা সবাই বাবা মা আমরা সবাই একসাথেই থাকতাম আর কি। দাদা থাকতেন অনেক দেশের বাড়িতে থাকতেন, আমরা তো থাকতাম এখানে ঢাকায় উত্তরাতেই। তো যেটার কারণে মানে যৌথ না হলেও মানে কমিউনিকেশন ছিল। ঠিক আছে, আমরা আরো গল্প করব নিশ্চয়ই, তবে আমরা আপনার সম্পর্কে যতটুকু জানি সেটা দর্শকদের একটু জানিয়ে আসতে চাই।
কম খরচে এনআইসিইউ সেবা দেওয়ার একটা উপায় খুঁজছিলেন দেওয়ান AFK চৌধুরী। দীর্ঘদিন কাজ করার পর সফলও হয়েছেন। তৈরি করেছেন উন্নত একটি ইনকিউবেটর। বিদেশ থেকে আনা ইনকিউবেটরের দাম যেখানে ৩-৪ লাখ টাকা, সেখানে মাত্র 40,000 টাকায় দেশে এই চিকিৎসা যন্ত্র তৈরি করে ফেলেছেন দেওয়ান চৌধুরী। তাছাড়া এই বিশেষ ইনকিউবেটর সহজে খুলে আবার জোড়াও লাগানো যায়, তাই প্রত্যন্ত অঞ্চলে ব্যবহারের জন্য উপযোগী এটি। একই সঙ্গে আরও বেশ কিছু চিকিৎসা প্রযুক্তি নিয়ে কাজ করছেন তিনি ও তার দল। সব মিলিয়ে এ বছরের শুরুর দিকে প্রতিষ্ঠা করেন বায়োফোর্স হেলথ সিস্টেম নামের একটি প্রতিষ্ঠান। সম্প্রতি পেয়েছেন বড় স্বীকৃতি। 135টি দেশে 2600টিরও বেশি প্রযুক্তি নির্ভর সামাজিক উদ্যোগ 5টি বিশেষ বিভাগে অংশ নিয়েছে। বাছাই পর্ব ও চূড়ান্ত পর্ব পেরিয়ে তারা জিতে নেন সেরা সলভার চ্যালেঞ্জ। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন থেকে অনুদান পাবে বায়োফোর্স। শুধু বাংলাদেশ নয়, যে কোনো দেশের প্রত্যন্ত অঞ্চলের নবজাতকের জন্য স্বল্প খরচে চিকিৎসার ব্যবস্থা করার উদ্যোগ নেবেন তারা। এই গল্পগুলো নিশ্চয়ই আমাদের অতিথির কাছ থেকে শুনবো। ছোটবেলার গল্পে আবারও ফিরে যাচ্ছি আমরা। যে জায়গাটায় ছিলাম, আপনি বলছিলেন আসলে ছোটবেলায় ওভাবে আসলে পরিকল্পনা করা হয়নি যে আপনি বড় হয়ে কি হবেন। তবে পরিবারের একটা চাওয়া পাওয়া থাকে, যেহেতু আমি যদি ভুল না করি আপনি একাই ছেলে, পুত্র সন্তান, তো স্বাভাবিকভাবে একটা চাওয়া পাওয়া থাকে যে আমার ছেলে বড় হয়ে কিছু হবে। তো পরিবারের কোনো ইচ্ছা ছিল কিনা? পরিবারের তো ইচ্ছা ছিল অ্যাকচুয়ালি মেডিকেল সাইডে। সত্যি কথা যেটা, বাবা মার ওনাদেরও শখ ছিল যে আমাদের 4 ভাই বোনের মধ্যে যেন একজন ওই হেলথ কেয়ার বা মেডিসিন লাইনে যাই। তো যেটা মনে হচ্ছিল যে অন্য কেউ করবে বোনদের মধ্যে, যে এটা শেষমেশ যখন আমার উপরে এসে পড়লো তখন বেশ মানে একটা চেঞ্জিং টাইম হলো আর কি আমার জন্য। কেমন একটু বলি আপনার, আমার তো যখন গ্রেড 12 শেষ হলো, আমাদের এই লেভেলটা শেষ হওয়ার পরে বাংলাদেশে ধরেন ডিফারেন্ট জায়গায় আমরা অ্যাপ্লাই করলাম ইউনিভার্সিটির জন্য। তো আমি একদম সোজা যেগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিস ওইগুলোতেই অ্যাপ্লাই করলাম। আপনার চান্সও পেয়ে গেছিলাম আপনার ওই যে আইইউটি যেটা আপনার গাজীপুরেরটা, তো এখানে ঢুকে গেছি, আপনার সব কিছু হয়ে গেছে। তো এসব হওয়ার পরে এরপরেও তো কিছু ভর্তি পরীক্ষা ছিল বাকি ছিল, যেগুলো বাবা মারও ইচ্ছা, আমারও কিউরিওসিটি একটু ট্রাই করে দেখি হয় নাকি না। তো এর মধ্যে একটা ছিল আপনার বাংলাদেশ মেডিকেলের পরীক্ষা ছিল, আর একটা বাকি ছিল আইবি এর পরীক্ষা। তো আমাদের যে ইয়ারের এক্সাম ছিল ওই বছরে সেম ডেতে 2টা পরীক্ষা পড়ে গেছিল, আইবি এরটাও ছিল আবার বাংলাদেশ মেডিকেলেরটাও ছিল। তো এর আগের রাত আইইউটি কিন্তু হয়ে গেছে, সব কিন্তু শেষ, এখন হচ্ছে জাস্ট পরীক্ষা বাকিগুলো দেওয়া। তো আমি দিচ্ছি, বাবা মারও আশা যে ঠিক আছে। আগের রাত হঠাৎ করে আম্মা আমাকে বলতেছেন যে আচ্ছা কালকে যে 2টা পরীক্ষা কোনটা দিবা। তো আমিও তখনও অত শিওর না সত্যি কথা। আর তখন জিজ্ঞেস করলাম তোমার আইবিএ হলে কি তুমি কি ঢুকবা? তখন স্বাভাবিক, আইবিএ বিইং এ প্রেস্টিজিয়াস অর্গানাইজেশন ইনস্টিটিউশন এবং ওদের এডুকেশনটা মানে ভেরি মাচ ওয়ান্টেড, আমাদের ভেরি রিকগনাইজড। তো তখন মাথায় না ওইসব চিন্তা ছিল না যে আইবিএতে গিয়ে বিবিএ পড়বো না কিনা। একটা ছিল যে ফ্রেন্ডরা গেলে হয়তো বা আমিও যাবো, এরকম একটা চিন্তা। আর একটা ছিল যে আচ্ছা ইঞ্জিনিয়ারিং তো ঢুকে গেছি এটা। তো তখন আমি বললাম যে আমি শিওর না সত্যি কথা, যদি আইবিএ হয়ও ডিসিশনটা মানে আমি ঠিক শিওর না কি হবে, যাবো না কি না। তখন আবার জিজ্ঞেস করলেন যে আর যদি তোমার বাংলাদেশ মেডিকেলে হয়ে যায়? আমি জানি হবে না, বলছেন পড়ালেখাও করি না, এটা নিয়ে অত বেশি আগাই নাই বা করি নাই। তো তখন আমি বললাম যে হলে তো ভালোই। তখন মানে যেহেতু অলসো স্লাইটলি মোর টুয়ার্ডস দ্য সায়েন্সেস, ওইটা আমার আরেকটু ইন্টারেস্ট থাকবে। আর মেডিকেল ফিল্ডে গেলে তো ওনাদেরও একটা শখ। তো আমার চিন্তা ছিল যে ঠিক আছে, যে আম্মাও এটা জিজ্ঞেস করতেছেন, আমি বললেন যে তাহলে আমাদেরও আফসোস রেখো না, তোমাদেরও রেখো না, মেডিকেল এক্সামটা দিয়ে দেখো কি হয়। তো আমি বললাম ঠিক আছে পরীক্ষায় তো দেই, সমস্যা কি। আর আমিও চিন্তা করলাম যে ঠিক আছে মানে পরীক্ষাটা দিই, আইবিএটা মানে স্যাক্রিফাইস করলাম, পরীক্ষা দিলাম। দেওয়ার পরে দেখি যে আমার হয়েও গেল, বাংলাদেশ মেডিকেলের চান্স পেয়ে গেলাম। এখন তো আমি একটা কনফিউশনে যে মানে আমি তো ইঞ্জিনিয়ারিংটা পড়বো না কি করব। আর বাবা মার মধ্যে তখন যে খুশিটা দেখলাম, তখন যে ইয়েটা দেখলাম যে না মানে এক্সাইটমেন্টটা বা শান্তি যেটা, সুযোগ পাওয়াটা, যে সুযোগ পেয়ে তখন মনে হলো যে না এটা বাবা মার জন্য হলেও একটু যাই দেখি করি। তো এমন না যে ওনারা আমাকে ফোর্স করছেন, তা না, এটা আমার খুব ক্লিয়ারলি বলা উচিত। ওনারা আমাকে প্রচুর অপশন বা অপরচুনিটি দিয়েছেন, চিন্তা করার টাইমও দিয়েছেন যে এটা তুমি কি শিওর, তুমি কি করতে চাও না কিনা। তো আমি বললাম যে ঠিক আছে যাই করি, সমস্যা কি। তো তখন তো আর অত ইয়ে ছিল না। তো অনেকবার জিজ্ঞেস করার পরে আমি না ঠিক আছে সমস্যা নাই, ঢুকি বাংলাদেশ মেডিকেলে। সো বাংলাদেশ মেডিকেলে আপনি কত সেশন আপনার? এটা 2006-07 সেশন যেটা
6 and 7 মাত্র 6 and কয়েক বছর আগের ঘটনা, খুব বেশি আমি বলবো না। না অত বেশি না, সত্যি কথা। ওই তখনই আমরা 12-13 বছর, এবং তার মধ্যে আপনার এত বড় অ্যাচিভমেন্ট। আচ্ছা, আমরা সেই জায়গাটায় আসতে চাই। আপনি যত জানি এটা তো প্রাইভেট মেডিকেল, রাইট? হ্যাঁ, জি জি। তো এখানে তো এক্সপেন্সিভ, মানে পড়াশোনা করাটাও তো বোধহয় হ্যাঁ, এক্সপেন্সিভ। কম্পারেটিভলি। একটু আমাদেরকে যদি একটু বলতেন যে আপনার মেডিকেল লাইফ, স্টুডেন্ট লাইফের এক্সপিরিয়েন্স। আচ্ছা, সো বাংলাদেশ মেডিকেলের এক্সপিরিয়েন্সটা ওভারঅল ওয়াজ ভেরি কি বলবো ইন্টারেস্টিং, ইন দ্য সেন্স যে বাংলাদেশ মেডিকেলে আমি যে জিনিসটা দেখলাম ফার্স্টে যখন ঢুকলাম আর কি, ঢোকার পরে আমি কয়েকটা জিনিস জানতাম না মেডিকেল স্টাডিজে। একদম প্রথম দিনেই আমাদেরকে বলা হলো, আমাদের একজন অ্যানাটমির একজন প্রফেসর বললেন যে তোমরা কিন্তু এখন ডাক্তার হতে যাচ্ছ, তোমরা কিন্তু এখন অনেক বিশাল একটা রেসপন্সিবিলিটি নিতে যাচ্ছ, আর এটা নেওয়ার জন্য তোমাদের প্রিপেয়ার করা ইজ দ্য নেক্সট 5 ইয়ার্স। তোমাদের সাথে যারা ফ্রেন্ডরা ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকছে, যারা বিবিএতে ঢুকছে, ওদের সাথে তোমরা কিন্তু আর আড্ডা দিতে পারবে না, ওদের সাথে সময় কাটাতে পারবে না, কারণ ওই সময়টা নাই। আর যারা যারা করবা, আড্ডা দিবা, তোমরা দেখবে যে একটার পর একটা পরীক্ষা ফেল করতে থাকবে। তো তখন আমি এগুলো মনে করতাম যে জাস্ট একটু ভয় দেখাচ্ছেন বা ইয়ে করতেছেন যেন পড়ি। পরে দেখি যে না, আসলে সত্য জিনিসটা, যে পরিমাণ এফর্ট দিতে হয় মেডিকেল লাইফে। হয় কি যে মানে মেডিকেল স্টাডিজটা ইজ ইন্টারেস্টিং, ইটস ভেরি এক্সাইটিং, সত্যি কথা যেটা, কিন্তু ওই পয়েন্টে যেতে হলে যে অ্যাপ্রিসিয়েট করার জন্য যে আমি কি শিখতেছি জানতেছি, প্রচুর খাটতে হয়। তো মেডিকেল লাইফের মধ্যে ওইটা আমি মানে ফার্স্টের দিকে একটা বড় ধাক্কা খাইছিলাম কোন জায়গায়, যে ফার্স্ট ক্লাসে ঢুকেই আপনার মনে হয় আধা ঘন্টা গেছে, আধা ঘন্টা পরের মধ্যে আমি বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি মেডিকেল লাইনটা আমার জন্য হয়তো বা না। কেন? কারণ হচ্ছে যে অনেক স্ট্রংলি অন নলেজ বেসড, যে মুখস্থ করা বা জানা, এই ফার্স্ট 2-3 ইয়ার্স কিন্তু এইরকমই যায়। তো তখন আবার ওই যে আমার আবার ওই ইয়েটা চলে আসলো, আমি কি ইঞ্জিনিয়ারিংয়ে ফেরত যাবো নাকি না। আবার এই যে যেটা বললেন এক্সপেন্সিভ, অনেক টাকা তো খরচ হয়ে গেল ঢোকার জন্য, এটা আবার ব্যাক ট্র্যাক করাও তো একটা মানে বেশ ডিফিকাল্ট একটা ডিসিশন। এরপরও বাবা মার সাপোর্ট ছিল, ওনারা যদি মানে ওনারা বলতেন যে দেখো এটা তোমার ইচ্ছা, বা মানে দেখতাম যে ডিফিকাল্ট ওনাদের জন্য এরপরও আর কি। তো নিজেকে তখন একটু বুঝালাম, একটু ইয়ে করলাম যে দেখি এটা অ্যাটলিস্ট এত দূর যখন আসলাম, তাহলে এটাকে আমি ফলো থ্রু করে দিই। এখানে আরেকটা বলি, আমার একটা এক্সপিরিয়েন্স যেটা মানে আমার কাছে মনে হলো যে বেশ ইন্টারেস্টিং। এমবিবিএস কোর্সের মধ্যে আপনার কিন্তু ক্লাসেস হয় 6 days a week, এটা আমি জানতাম না। ভর্তি হওয়ার মানে ফার্স্ট উইক শেষ হওয়ার পরে বৃহস্পতিবার আমি ফ্রেন্ডদেরকে বললাম যে যাক অনেকদিন পড়লাম 2 দিন পরে আবার রবিবারে দেখা হবে। তো তখন বলে কি বলিস, কেন ক্লাস তো সপ্তাহে 6 দিন। এবারে এই কথাটা শুনে যে আমার উপরে যে কত বিশাল একটা বাড়ি পড়ছে, যে আর 1-2 দিনের জন্য না, এটা কিন্তু 5 বছর এটা করতে হতো। তো তখন আমি বুঝলাম যে আচ্ছা কই গিয়ে ঢুকছি, কি করতে আসছি, মানে নিজেকে একটু ধরে সরে একটু মানে ধৈর্য নিয়ে, খুব কঠিন ছিল টাইমটা। মানে আমার ফ্রেন্ডরা দেখছে আর কি যে খুব ডিফিকাল্ট একটা ইয়ে গেছে, কিন্তু মানে ওভার দ্য ইয়ার্স পরে একটু বেটার হয়েছে। কখন? যখন পড়াটা কনসেপচুয়াল হয়ে গেল, 3rd ইয়ার 4th ইয়ারে গিয়ে যখন আমি একটা হিউম্যান বডির ফিজিওলজিটা বুঝলাম, আর ওই ইঞ্জিনিয়ারিংয়ের জিনিসগুলো যখন আবার ফেরত আসলো, যে এন্ড অফ দ্য ডে কিন্তু দ্য হিউম্যান বডি খুব অ্যাডভান্সড একটা মেশিনের মতো। তো আপনি যদি ওই রকম ভাবে চিন্তা করেন বা দেখেন, তখন কিন্তু আস্তে আস্তে একদিক থেকে ইন্টারেস্টিং লাগতে পারে। যে সো পড়তে গিয়ে আপনার পার্টিকুলারলি কোনো সেক্টরে কি মনে হলো যে এই হিউম্যান বডি তো অনেক বড় একটা লার্জ বলা যেতে পারে, একটা কমপ্লেক্স থিং, সো সেখানে থাকে না কারো একটা বিশেষ ন্যাক তৈরি হয় যে না ঠিক আছে আমি এই পার্টিকুলারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে, ওরকম কোনো কিছু কি পেলেন? অ্যাকচুয়ালি তেমন একটা আই উডেন্ট সে, একটা ছিল আমার ফিজিওলজি প্যাথোলজি, এটার প্রতি একটা ইন্টারেস্ট ছিল, বিকজ ওইটা ছিল আপনার কনসেপ্ট বেসড একটা অ্যাপ্রোচ। অ্যানাটমি যেরকম সবারই পড়তে হয়, আর অ্যানাটমি আপনি যে কোনো মেডিকেল গ্র্যাজুয়েটকে জিজ্ঞেস করেন বা কাউকে বলেন যে অ্যানাটমি টাইমটা কি কঠিন গেছে না গেছে, কারণ বেশ ইটস অল অ্যাবাউট মানে মনে রাখা অনেক কিছু। আর হিউম্যান বডি তো কিছুই এমন না যে সিলেবাসে নাই, বা কিছু না যে জিজ্ঞেস করা হবে না, কারণ পুরো বডি তো জানতেই হবে। তো ওইরকম একটা জিনিস ছিল আমার, আই উড সে খুব বেশি হলে ফিজিওলজি প্যাথোলজি এই সাইডগুলো, যেহেতু একটু ওই অ্যাপ্রোচটা ছিল। তো হ্যাঁ, যখন এই কনসেপ্টগুলো যখন আসা শুরু হলো, এগুলো আসে আপনার 3rd ইয়ার 4th ইয়ার থেকে, তখন কি একটু ইন্টারেস্টিং লাগা শুরু করলো, যে আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারতেছি, মেকানিজমটা দেখতে পারতেছি। আমরা যারা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করিনি তাদের একটু অন্য টাইপের জিজ্ঞাসা থাকে, যেমন আমি যতদূর জানতে পারি বা আপনার কাছ থেকে যদি জানতে চাই, সেটা হলো যে একজন খুব ভালো স্টুডেন্ট মেডিকেলে একেবারে খুব দুর্দান্ত রেজাল্ট করেছে, তার মানে কি সে খুব ভালো ডাক্তার হবে? আবার ঠিক উল্টোটাও যদি বলি ভাইস ভার্সা, তেমন একটা রেজাল্ট করেনি, গড়পড়তে কোনো রকম পাশ করে গেছে, তার মানে কি সে খারাপ ডাক্তার হবে? আমার এখানে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, পড়ালেখাটা ফাউন্ডেশন বিল্ডিং। ওকে, যে আপনার মানে একটা সময় ছিল যে আমি মুখস্থটা খুবই অ্যাভয়েড করতাম,
ছোটবেলা থেকেই, কিন্তু যেটা মেডিকেলে গিয়ে দেখলাম যে আমি যদি বুঝতে হয় জানতে হয়, আমার তো বেসিক্স জানতে হবে, আর ওই বেসিক্সটা ইন দ্য মেডিকেল ফিল্ড কিন্তু প্রচুর ভলিউম অফ নলেজ। কিন্তু ভালো ডাক্তার খারাপ ডাক্তার আমার যেটা মনে হয় দুইটা জায়গা থেকে আসে। একটা হচ্ছে আপনার এমবিবিএস এর পরেও পড়ালেখা তো কিছু গ্যাপ থাকতেও পারে, কিন্তু প্র্যাকটিসটা ইজ হোয়াট ম্যাটার্স। আপনার ইন্টার্নশিপের থেকে শুরু করে যে ওই প্রপার ডিলিজেন্স নিয়ে একটা প্রপার প্র্যাকটিস মেনটেন করা, এবং এটা কিন্তু একটা সত্যি কথা, যেটা কোনো ডাক্তার কিন্তু গ্র্যাজুয়েট করে না উইথ অল দ্য নলেজ, ভেরি লিমিটেড নলেজ নিয়ে গ্র্যাজুয়েট করা হয় কম্পেয়ার টু আগামীতে যা আসে। তো যেটা করা দরকার হচ্ছে যে প্র্যাকটিসের পাশাপাশি নিজেকে চর্চার মধ্যে রাখা, পড়াটার মধ্যে রাখা। আমাদের অনেক ফ্রেন্ডরা ছিল যারা হয়তোবা অত ভালো পরীক্ষায় করতো না, একটা সময় মানে দেখতাম যে খারাপ মানে রেজাল্টস নিয়েও আগে যাচ্ছে অনেকজন। তো এরপরেও যেটা দেখলাম যে ওরা কিন্তু আজকে ভেরি রেসপেক্টেবল ডক্টরস, দেশে বিদেশে অনেক জায়গায় ভালোই করতেছে, এবং ওদের রিভিউগুলোও খুবই ভালো। তো ঘুরে ফিরে আসে কোথায়, যে নিজেকে চর্চার মধ্যে রাখা, নিজেকে ওই টিচিং বা লার্নিংয়ের মধ্যে রাখা, প্র্যাকটিসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্যাট ইজ ওয়াই দেখবেন যে আমাদের দেশে ঢাকা মেডিকেলের মতো জায়গা থেকে বেস্ট যারা আসে, কেন? কারণ ওনাদের যে এক্সপোজার হয় টু পেশেন্টস, আর ওনাদের যতটুকু মানে নিজেকে চর্চার মধ্যে রাখতে হয় টু ট্রিট হিউজ ধরনের পেশেন্ট তো আসে, এটা কিন্তু ঢাকা মেডিকেলের মতো ইনস্টিটিউশন ছাড়া আপনি কিন্তু দেখবেন না, যেটা কারণে ওইখানকার ডাক্তারও কিন্তু একটা ভিন্ন ধরনের, পুরো পৃথিবীতেই দেখবেন যে ওনাদের পারফরমেন্সটা কিন্তু ভেরি মাচ ওয়েল দিয়ে। এটা গেল ফার্স্ট পয়েন্ট। আর আরেকটা আই উড সে যে ওই নিজের মানবিকতাটা রাখতে হয়। যখন একটা ডাক্তার একটা পেশেন্টকে দেখি আমরা, উই হ্যাভ টু সি দেম অ্যাজ এ পেশেন্ট, অবশ্যই যে একটা পেশেন্ট হু রিকোয়ার্স ট্রিটমেন্ট, কিন্তু সামটাইমস অলসো আমাদের উই হ্যাভ টু সি দেম অ্যাজ এ হিউম্যান, যে ওনার সাফারিং, ওনার পেইন, এই জিনিসগুলো বুঝতে হয়। আমার মনে হয় যে এই কম্প্যাশনটা যখনই আমরা শেয়ার করি একটা পেশেন্টের সাথে, হিউজ একটা চেঞ্জ হয় তার ট্রিটমেন্টের মধ্যে। কারণ ভালো ডাক্তার কে, যার কাছে গিয়ে কথা বললেও বা কিছু কনসালটেশন করলেও একটা শান্তি পাবেন, কমফোর্ট থাকে, একটা ভরসা পাবেন যে না উনি ট্রিটমেন্ট যেটাই দিবেন আমি কিন্তু ঠিকমতো কমপ্লাই করব। এটা নিয়ে আসার জন্য কিন্তু ওই অ্যাপ্রোচটা কিন্তু ওই রকম হতে হয়, যে মানে ওই রকম একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা কম্প্যাশন, সিম্প্যাথি, এমপ্যাথি নিয়ে পেশেন্টকে অ্যাপ্রোচ করা। তো আমার মনে হয় যে এই ফ্যাক্টরগুলো অ্যাকচুয়ালি বইয়ের বাইরের জিনিস, প্র্যাকটিসটা এবং অ্যাপ্রোচিং দ্য পেশেন্ট, এগুলো কিন্তু আমাদেরকে বলা হয়েছে, কিন্তু কখনো কোনো টেক্সট বইতে কিন্তু এগুলো এরকম ঠিকমতো বলা বা লেখা থাকে না। কিন্তু এই জিনিসগুলো আমার মনে হয় যে মোর দেন দ্যাট নলেজ, মানে ফ্রম মেডিকেল কলেজ, প্র্যাকটিসটা ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। ট্রু। সো আমরা এমবিবিএস কমপ্লিট হলো কত সালে? 2012 সালে। 2012 সালে। তারপরে কি প্র্যাকটিসে চলে গেলেন নাকি কিছু করছেন? এরপরে আপনার ওই যে ইন্টার্নশিপ, 12-13 সাল তো আমাদের এক ইয়ার তো ইন্টার্নশিপ কম্পালসরি আর কি। তো ওই ইন্টার্নশিপের সময় মানে অনেক ধরনের ডিপার্টমেন্টে আমাদের যেতে হয় আর কি, অনেক ধরনের সব যতগুলো বেসিক ডিপার্টমেন্ট আছে, সার্জারি, মেডিসিন, গাইনোকোলজি, আপনার সবগুলা ফিল্ডে কিন্তু এক্সপোজ হতে হয়, দেখতে হয়। মানে বাচ্চার ডেলিভারি থেকে শুরু করে আপনার অ্যাপেন্ডিসাইটিসের যে অ্যাপেন্ডিসেক্টমি প্রসিজারগুলো হেল্প করা, অ্যাসিস্ট করা, বা ধরেন জাস্ট মেডিকেল ওয়ার্ডের মধ্যে পেশেন্টের ফলো আপ নেওয়া, মানে সব ধরনের এক্সপোজারটা হয় আর কি। তো ওই ইন্টার্নশিপের ইয়ারটাও আমার করা হয়েছে। এরপরে কিছু প্রাইভেট প্র্যাকটিস করছি, কিন্তু ওই রকম আর ফার্দার পারসিউটা ওই যে তখন চলে গেলাম আপনার মেডিকেল রিসার্চের সাইডে। এটা কেন গেলেন? কারণ সব ডক্টরেরই তো একটা ব্যাপার থাকে যে ঠিক আছে আমি প্র্যাকটিস করব, বহুত ইনভেস্ট হয়েছে আমার পিছনে, সেগুলো রিটার্ন আনার একটা ব্যাপার স্যাপার আছে। আই এম টকিং ভেরি লজিক্যালি, না এটা খারাপ কিছু না। তো ওরকম ব্যাপার স্যাপার থাকে, আপনি রিসার্চের দিকে কেন চলে গেলেন? এটা অ্যাকচুয়ালি আমার ওই মেডিকেল ইয়ার্স থেকে একটা কারণ ছিল, আর ইন্টার্নশিপ থেকে আরেকটা কারণ ছিল। মেডিকেল টাইমের থেকে যেটা আমার রিজনটা ছিল যে আমি নিজেকে ভিজুয়ালাইজ করতে পারতাম না যে আমি একটা চেম্বারে বসে রুগী দেখতেছি। মানে শুনে খারাপ লাগতে পারে, কিন্তু সত্যি কথা যেটা যে মানে আমার মনে হতো যে আমি যদি আসলেও ম্যানকাইন্ডের জন্য আসি, মেডিকেল ফিল্ডে কিছু একটা করতে আসি, আই ফিল যে এর থেকে বেশি একটা কিছু ট্রাই করা উচিত ছিল আমার। যে জাস্ট বসে ট্রিটমেন্ট করলাম, খারাপ না, সবাই করতেছেন, আমারও করা উচিত, কিন্তু নিজেকে ওইটার মধ্যে করতে পারি নাই, মানে ধরে রাখতে পারি না, বা ওই ভিজুয়ালাইজেশনটার মধ্যে থাকতে পারি নাই। তো ট্রাই করলাম যে ঠিক আছে হয়তো বা সার্জারির দিকে যেতে পারি, আর একটু ইন্টারেস্টিং হতে পারে বা ওই রকম। তো তখন দেখলাম যে ওইটাই, যে তখনও সত্যি বয়সও কম ছিল, যে ইন্টারেস্টিং জিনিস খোঁজার ইচ্ছা ছিল বেশি, আর যেটার কারণে আমার মনে হতো যে মেবি আ ব্রডার ফিল্ড অফ রিসার্চ হয়তো বা উড বি মোর ফিটিং ফর মি। কিন্তু ওইটা ক্লিয়ার ছিল না, আমার কাছেও তখন ক্লিয়ার ছিল না যে আসলে কোন দিকে যাব। ইন্টার্নশিপে গিয়ে যেটা আমি ফেস করলাম, স্পেশালি আপনার যখন আমরা অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি ওয়ার্ডে ছিলাম, একটা বারবার একটা সিচুয়েশন আমি দেখতাম, এটা সবচেয়ে বেশি আমাকে ইম্প্যাক্ট করছে আজকে পর্যন্ত, যে
একটা নবজাতক বাচ্চা, মাত্র একটা জন্ম হলো একটা বাচ্চার, জি। এবং বাবা মার তো আপনি বুঝতেছেন যে কত হ্যাপি একটা মোমেন্ট, জয়াস একটা মোমেন্ট, যে ওদের পুরো স্বপ্ন সবকিছু এইখানেই। এই অবস্থায় যখন একটা বাবা মাকে কি বলতে হয় যে আপনার বাচ্চার অবস্থা ভালো না, আপনার বাচ্চার জন্য অ্যাকচুয়ালি এখন অনেক ইন্টেন্সিভ ট্রিটমেন্ট দরকার, এবং এই ট্রিটমেন্টটা আমাদের এনআইসিইউতে দিতে হবে, ইন্টেন্সিভ কেয়ারে দিতে হবে, তখনই আপনার সামনে কিন্তু ওনার চেহারাটা চেঞ্জ হচ্ছে, কারণ আপনি নিউজটা ব্রেক করতেছেন। এটা আমাদের কাজ ছিল তখন যে এই নিউজটা ব্রেক করে দেওয়া। এবং যখন এই প্রশ্নটা মানে আসতো যে ডাক্তার সাহেব এখানে আমার খরচ কীরকম হবে বা এটা কি, তখন মনে হতো যে হ্যাঁ স্বাভাবিক, ইন্টেন্সিভ কেয়ার ইজ এক্সপেন্সিভ, প্রাইভেট কেয়ারের মধ্যেও ভেরি এক্সপেন্সিভ, অ্যান্ড আমাদের বাংলাদেশের যারা জেনারেল পপুলেশন ওনাদের জন্য এটা বেশ ডিফিকাল্ট একটা জিনিস, এই খরচটা উঠে আসা। তো তখন দেখতাম যে বারবার এইখানে কিন্তু অনেক গার্ডিয়ানরা কিন্তু বলতেন যে আমি তো এটা টাকা দিতে পারবো না বা করতে পারবো না। তখন আমরা নিজেও চেষ্টা করতাম, ফ্রি বেডের থ্রুতে হোক বা জেনারেল ওয়ার্ড হোক, যতটুকু সম্ভব আমরা ট্রাই করতাম, কিন্তু এরপরও সবাইকে তো আমরা পারি নাই সত্যি কথা হেল্প করতে। তো এটা আমার উপর একটা ইম্প্যাক্ট ফেলাইছে যে কেন ইন্টেন্সিভ কেয়ারের মতো ভালো ট্রিটমেন্টের জন্য আটকায় যাবে বিকজ অফ কস্টস। তো এইটা আমাকে তখন খুব স্ট্রংলি হিট করছিল। তো পরে আমি একটু ঘাটানো শুরু করলাম যে কেন আসলেও যে এত খরচ ইন্টেন্সিভ কেয়ার পুরো দেশের মধ্যে, কেন এই খরচটা। তো এখন কয়েকটা রিজন আছে যেগুলো আপনার আনঅ্যাভয়েডেবল, যে যারা যারা ডাক্তাররা ইন্টেন্সিভ কেয়ার প্রোভাইড করেন ওনারা কিন্তু ওই যেটা বললেন সারা জীবনের পড়ালেখা করে 15-20 বছর পড়ালেখা করে একটা জায়গায় আসছেন। তো ওইটা দ্যাট ইজ ওয়ান অফ দ্য কজেস অফ দ্য হাই এক্সপেন্স। কিন্তু আরেকটা রিজন ছিল মোস্ট, যেটা আমার কাছে হিট করলো, দ্য কস্ট অফ দ্য ডিভাইসেস। যে ডিভাইসের কস্টগুলা এত বেশি, আপনার এক একটা ডিভাইস ছিল যেগুলা মানে মেডিকেল ডিভাইস আপনি যখনই শুনবেন দেখবেন সব কিছু কিন্তু লাখের মধ্যে বা কোটির মধ্যে, মানে লাখে লাখে দাম। আর ওই আবার আমার ওই যে ছোটবেলার ইঞ্জিনিয়ারিং এর যে জিনিসগুলো ওইগুলো তখন ফেরত আসা শুরু হলো যে আচ্ছা এটাকে তো কম খরচে তো করা যাওয়ার কথা, কেন হয় না, বা এটা কি মানে কোনো কারণে এটার এত প্রাইস। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অবশ্যই এক্সপেন্সিভ, রেগুলেটরি মানে হার্ডলস ওভারকাম করাও ইজ অলসো এক্সপেন্সিভ, ডিভাইসগুলোর কোয়ালিটি মেনটেন করা ইজ এক্সপেন্সিভ। কিন্তু আমাদের দেশে কি আমরা কি কোনোভাবে পারি যে এটার কোয়ালিটিটা 100 না হলেও কাছাকাছি কি নেওয়া যায় নাকি কম কষ্টের মধ্যে। আর যেহেতু আমার এক্সপোজারটা ছিল ওই ট্রাবলসাম জিনিসগুলো দেখলাম আমি নিওনেটাল কেয়ারে, তো তখন ওই যে ওইখান থেকেই নিওনেটাল কেয়ারের দিকেই একটা আস্তে আস্তে একটা মুভ করার একটা ডিসিশন আমার মধ্যে আসা। কিন্তু ইনকিউবেটর নিয়ে আপনার আগ্রহটা হলো কেন? ইনকিউবেটর কারণ আপনি যখন বাচ্চাদের নিওনেটাল কেয়ারে যাবেন, নিওনেটাল কেয়ারের মধ্যে কিন্তু ইন্টেন্সিভ কেয়ারের মধ্যে যেটা হয় সব কিছু আপনার একটা বাচ্চার ইনকিউবেটরের চারপাশেই কিন্তু সাপোর্ট সিস্টেমটা বিল্ড। তো আপনার ফর এক্সাম্পল একটা নিওনেটাল কেয়ারের একটা সিস্টেম সেট আপ করার জন্য অবশ্যই আপনার স্পেশালিস্ট লাগবে, নার্সেস লাগবে, সবই লাগবে, কিন্তু ডিভাইসের সাইড থেকে নাম্বার 1 আপনার একটা ইনকিউবেটর লাগবে। ইনকিউবেটরের পরে আপনার ওইটার সাথে আরও ডিভাইসেস লাগবে, আপনার ভাইটাল সাইন মনিটরিং ডিভাইসেস বলেন, অক্সিজেন সাপ্লাই বলেন, বা অন্যান্য ডিভাইসেস যখন যেটা ইন্টারভেন্সিভ যে ডিভাইসটা যখন ইন্টারভেনশনাল ডিভাইসেস দরকার হয়। কিন্তু ওইটার ফুল গ্রাউন্ড ওয়ার্কটা ফাউন্ডেশনটা হইতেছে একটা ভালো সাপোর্টিং ইনকিউবেটর, যেটা টেম্পারেচার রেগুলেট করতে পারে, আরও কয়েকটা ফ্যাক্টর যেগুলো থাকে। এই ডিভাইসটার খরচটা যদি আমরা কমাতে পারতাম তাহলে কিন্তু ওই দরজাটা খুললো যে বাংলাদেশের ভিতরে আপনি বাংলাদেশের একটা ডিভাইস দিতে পারলেন, যে জিনিসটা আমরা কিন্তু এখনো বাইরে থেকে কিন্তু নিয়ে আসি। আমাদের মেডিকেল ডিভাইসেস মেজরিটি অলমোস্ট অল না, কিন্তু আমি আপনাকে প্রশ্নটা করেছি এই কারণে যে আপনার এই যন্ত্রটা দেখার পরে কি নিজের ভিতরে সেলফ কনফিডেন্স তৈরি হয়েছিল যে না এখানে বোধহয় আমি কিছু একটা করতে পারবো, এই পারসিভনেসটা কি অটো এসেছিল? এইটা কিন্তু কয়েকটা ডিভাইস থেকে আসছে। মানে আমি যেটা দেখলাম যে অনেকগুলো ডিভাইস কিন্তু দেখতে হয় বা করতে হয়, অপারেট করতে হয়। এই ডিভাইসটা মনে হলো যে আমি হয়তোবা একটা পয়েন্টে করতে পারবো, মানে ফার্স্ট ডিভাইস হিসাবে যদি আমরা এটা একটার পর একটা করতে যাই, ফার্স্ট ডিভাইস হিসাবে মানে ওই তো এরকম একটা টার্গেট তো রাখতে হবে যেটা অ্যাচিভেবল, যেটা আমি অ্যাকচুয়ালি করতে পারবো। কারণ আমি যদি এখন প্রথমে বলি যে আমি আল্ট্রাসাউন্ড ডিভাইস করতে চাই, আল্ট্রাসাউন্ড ডিভাইসের দাম আপনার পোর্টেবল আল্ট্রাসাউন্ড ডিভাইস সবচেয়ে দামিগুলো ধরেন 25 লাখ 30 লাখ টাকা, এক্সট্রিমলি এক্সপেন্সিভ, মানে একটা গাড়ির সমান দাম একটা ডিভাইস এত বড়, বুঝছেন। তো এটা কিন্তু আমার ওই নলেজটা তখনও ছিল না, আর এখনও বলবো না যে পুরোপুরি আছে, যে এরকম একটা ডিভাইসকে ডেভেলপ করে নিয়ে আসার জন্য যে স্কিলসগুলো লাগে। কিন্তু নিওনেটাল ইনকিউবেটর আমার কাছে তখন থেকেই মনে হচ্ছিল যে দিস ইজ এ ডিভাইস যেটা আমি ওই ইম্প্যাক্টফুলভাবেই কাজটা করতে পারবো, অ্যাচিভ করতে পারবো, এবং আমি এটা একটা শর্ট টাইম ফ্রেমের মধ্যে এটা অ্যাকচুয়ালি ডেলিভার করতে পারবো আর কি।
তো এর জন্য ইনকিউবেটরের ফার্স্ট ইয়েটা ছিল আর কি, স্টেপটা ছিল। প্রথম দিকে আসলে কতটুকু কাজ করছিল আসলে ডিভাইসটা তৈরি করার পরে, কি মনে হলো? প্রথমের দিকে অ্যাকচুয়ালি তার আগে আমি যদি একটু যোগ করতে চাই, কত সালে আপনি চিন্তাটা করলেন? এটা ছিল তো 12-13 সালে। 12-13 সালে। সো হাউ ইউ স্টার্টেড? এরপরে হচ্ছে যে প্র্যাকটিসের পাশাপাশি আস্তে আস্তে আমি যেটা দেখলাম যে নিজে থেকে একটু রিসার্চ করা শুরু করলাম যে এখন আপনি কিন্তু একটা ইনকিউবেটর কিন্তু বানাতে কিন্তু আপনার ইন্ডাস্ট্রিয়াল সাপোর্ট লাগে, রাইট? যে আপনার মেডিকেল গ্রেড ইন্ডাস্ট্রিয়াল সাপোর্ট লাগে, যেটা অবভিয়াসলি বিয়ন্ড মাই ক্যাপাসিটি। তো আমি অল্টারনেটিভ খোঁজার চেষ্টা করলাম যে একটা স্যাম্পল বা একটা প্রোটোটাইপ ডেভেলপ করতে আমার কি রিসোর্সেস লাগতে পারে। তো ঠিক তখন আপনার ভেরি নিউ ইন দ্য ফিল্ড অফ টেকনোলজি ছিল আপনার 3D প্রিন্টিং। তো 3D প্রিন্টিং টেকনোলজি কিন্তু মাত্র আসছে, মানে কয়েক বছর ছিল মাত্র। তো তখন আমি পার্সোনালি এটা আস্তে আস্তে একটু এক্সপ্লোর করা শুরু করলাম যে কারণ 3D প্রিন্টিং কেন বলতেছি, আপনার কিন্তু ইনকিউবেটরের অনেকগুলো পার্ট কিন্তু মেড অফ প্লাস্টিক। তো এই প্লাস্টিকগুলো কিন্তু হাতে বানানো সম্ভব না। আপনার যদি অল্টারনেটিভ মেথড ছিল একমাত্র ইনজেকশন মোল্ডিং। ইনজেকশন মোল্ডিং ইজ এ ভেরি এক্সপেন্সিভ, যেটা তো ভুল করলে আপনার লাখ লাখ টাকা চলে যাবে একসাথে। 3D প্রিন্টিং কিন্তু আবার আপনি বাসায় বসে বসে নিজে কিন্তু ডিজাইন করতে পারবেন, ইয়ে করতে পারবেন। তো খুব কষ্ট করে আমি আর আমার সাথে আরেকজন ছিল, আমরা দুইজন মিলে এটা এক্সপ্লোর করা শুরু করলাম। পরে আমার বড় বোনও আসলেন আমাকে সাপোর্ট করার জন্য। তো আমরা এক্সপ্লোর করলাম আপনার 3D প্রিন্টার কেমনে নিয়ে আসা যায়। তো তখন গিয়ে আমরা 3D প্রিন্টিংটা এক্সপ্লোর করতেছিলাম, যেটা বললাম। অ্যান্ড এটা কিন্তু মানে বাংলাদেশে তখন অত বেশি জানা ছিল না, কিন্তু আমরা খুব চেষ্টা করে 3D প্রিন্টার একটা নিয়ে আসলাম দেশে। আনার পরে এটা আমরা আস্তে আস্তে শিখলাম আর কি, এটা অপারেট করা। এবং তখন এটা ওয়াজ ফার বিয়ন্ড মাই মেডিকেল নলেজ। তো তখন গিয়ে অনেক কিছু শিখতে হলো আর কি, যে কেমনে করে 3D ডিজাইনিং করতে হয়, মডেলিং করতে হয়, এগুলো ছিল। তো এটা একটা মানে আমাদের ওই প্রোটোটাইপিং এর টেকনোলজির একটা হেল্পফুল, একটা ভেরি ভাইটাল একটা পার্ট ছিল। তো এটা ছিল, এটার সাথে আরও আস্তে আস্তে আরও কয়েকটা টেকনোলজি আমরা শেখা শুরু করলাম। একটা ছিল লেজার কাটিং, এটা অবশ্য একটু পুরানো টেকনোলজি, কিন্তু যেটা আপনার ইমপ্লিমেন্ট করাটা ওয়াজ ইজিয়ার আর কি। তো এগুলো দিয়ে আমরা ফার্স্টে একটা দুইটা প্রোটোটাইপ ইনকিউবেটর ডেভেলপ করলাম খুব কম খরচেই। করার পরে যখন আমি আমার যারা ডাক্তাররা, সিনিয়ররা বা প্রফেসররা, ওনাদের কাছে গেলাম, তো প্রথমে কিন্তু রেসপন্সটা পজিটিভ ছিল না। তো ওনাদের কথা হচ্ছে যে এটা দিয়ে তো হবে না কি না, মানে একটা ডাউট ছিল, স্বাভাবিক। ডাউটের কারণ ছিল কারণ আমাদেরও স্কিলস কিন্তু ওইখানে ছিল না যে জায়গায় একটা ওয়ার্ল্ড ক্লাস একটা ডিভাইস ফার্স্ট অ্যাটেম্পটে কিন্তু কেউ পারে না, সত্যি কথা যেটা। আর সেকেন্ড ছিল যে ওনাদের মধ্যে একটু ডাউট ছিল যে দেশের মধ্যে মানে একটা স্মল গ্রুপ অফ পিপল উইথ নো এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড এরকম একটা জিনিস করতেছে, কেমনে করে ভরসা করতে পারে আর কি। তো এটা যে জায়গায়, অনেক জায়গায় কিন্তু এই সিচুয়েশনটা উড বি এনাফ পিছায় যাওয়ার, যে আচ্ছা ঠিক আছে এটা আমার পক্ষে সম্ভব না, হবে না, এই সেই। তখন আমরা যেটা করলাম আর কি, চেষ্টা করলাম যে না, এত দূর যখন আসলাম, এত কিছু যখন শিখলাম, আমরা আরেকটু ট্রাই করি, আরেকটু আগাই। এরকম করতে করতে যেটা হলো যে আমাদের টিমের মধ্যে আরও কয়েকজন আমরা নিয়ে আসলাম, আরও এক্সপার্টিজ নিয়ে আসলাম, আরও নলেজ নিয়ে আসলাম, এবং আমরা একটার পর একটা ডিজাইন ডেভেলপ করতে 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 অনেকগুলো ডিজাইনের পরে, 6-7টা ডিজাইনের পরে তারপরে এমন একটা পয়েন্টে আসলাম যেটা ডাক্তারদেরকে দেখানোর পরে ওনারাও, ওই সেম ডাক্তাররা, ওনারা বলেন যে না ঠিক আছে, দিস ইজ এটা অ্যাকচুয়ালি আমরা কাজে লাগাতে পারি। অ্যান্ড অনেক অনেক স্ট্রাগল গেছে আর কি, অনেক হাইজ অ্যান্ড লোজ, অনেক ডিফিকাল্ট টাইম গেছে, সত্যি কথা। কিন্তু ওইখান থেকে যেটা আমি দেখলাম যে নিজেকে সারাক্ষণ শিখাতে হবে আর কি, নিজেকে শিখতে হবে, যে আর শুধু নিজেকে না, যে টিমটার সাথে থাকে টিমটাকেও ওই রকম মানে রিইনভেন্ট করতে হয়, বা ওই ইনোভেশন কিন্তু খুব কঠিন একটা জিনিস। প্র্যাকটিক্যালি কি আপনারা ওই আপনাদের প্রোডাক্ট ইউজ করে দেখেছেন যে রেজাল্ট কি আসে? আমরা তো এখন প্র্যাকটিক্যালি কি, মানে এটার জন্য আপনার ক্লিনিক্যাল ট্রায়ালসে যেতে হয়, রাইট? সো ক্লিনিক্যাল ট্রায়ালসের আগের ফেজ পর্যন্ত আমরা চলে আসছি, যেটার মধ্যে আপনার ধরেন সিমুলেটেড ভাবে ইউজ করা যায়। আপনার রিয়েল বাচ্চা না দিয়ে হচ্ছে আপনার ধরেন স্যালাইন প্যাক বা এরকম জিনিস দিয়ে সিমুলেট করে টানা ধরেন 1 মাস 2 মাস আপনি অপারেট করলেন, স্ট্রেস সিচুয়েশনসে চালালেন, দেখলেন যে সিস্টেমটা ফেল করে নাকি না, যদি ফেল করে এটাতে ইমপ্রুভ করে নিয়ে আসে, এই জিনিসগুলো হয়ে গেছে। সো আপনার ডিফারেন্সটা কি পেলেন? লাইক যেটা আমি 3 লাখ টাকা দিয়ে কিনছি সেটা আপনি বলছেন 40,000 টাকা দিয়ে, কেন ওটার দাম বেশি হচ্ছে, কেন ওটার দাম কম হচ্ছে? আচ্ছা, এক হচ্ছে যে মেডিকেল ডিভাইসেস ইন জেনারেল আর প্রাইসড হায়ার, সত্যি কথা যেটা। আর এটার প্রাইসিংয়ের পিছে একটা ছিল আপনার ওই যেটা বললাম R&Dর একটা খরচ থাকে, ওই খরচটা নিয়ে আসা উঠানোর জন্য, মেডিকেল গ্রেড ডিভাইসেস বানানোর জন্য। আর আরেকটা বড় ফ্যাক্টর ছিল যে এই ডিভাইসগুলো কিন্তু বানানো হচ্ছে দেশের বাইরে, তো দেশের বাইরে থেকে আমাদের দেশে আসতে আসতে সব কিছু মানে শিপিং টিপিং সব মিলে টিলে এমনি খরচটা বেশি আসে। তো আমরা যেটা করছিলাম,
কস্টটা কমানোর মধ্যে যেটা আমরা একটা স্টেপ নিয়েছিলাম যে ওই R&Dর কস্টটা আমরা যতটুকু সম্ভব কমানোর চেষ্টা করছি, যেটা ওই যেটা বললাম যে ব্যাক অ্যান্ড ফোর্থ করে করে বা সেকেন্ডারি রিসার্চ করে অন্যদের মডেলগুলো দেখে এবং ডিরেক্টলি মেডিকেল গ্রেডে না গিয়ে আপনার 3D প্রিন্টিং বা এরকম টেকনোলজি ইউজ করে ফার্স্টের প্রোটোটাইপ ডেভেলপমেন্ট আর কি। তো এইগুলো করার কারণে ওই R&Dর যে জিনিসটা ধরেন অনেক বেশি খরচে যেত একটা অর্গানাইজেশন যদি এটা করতে যেত, এটা আমরা একটা ছোট টিম, একটা ইনোভেটিভ টিম মিলে করাতে গিয়ে খুব অ্যাফোর্ডেবল কস্টে করতে পারছি। আর এর মধ্যে ধরেন অনেক টিম মেম্বাররাও আছেন বা ছিলেন যারা হচ্ছে মানে ভলেন্টারিলি এই কাজটা করতেছেন। কারণ হচ্ছে ওদের ভিশনটা হচ্ছে যে আমরা যদি দেশের একটা বাচ্চাকে যদি বাঁচাতে পারি তাহলে এটা একটা হিউজ অ্যাচিভমেন্ট। কারণ আমাদের দেশে তো আমাদের নিওনেটাল মর্টালিটি আমরা কিন্তু অনেক নামাই নিয়ে আসছি গত 10-20 বছরে। আমাদের মেডিকেল সাইড থেকে বলেন বা মানে গভর্নমেন্টের এফোর্টসে বলেন, কম্বাইন্ড এফোর্টসে কিন্তু এটা অনেক ভালো একটা ইমপ্রুভমেন্ট হয়েছে। নিওনেটাল মর্টালিটি রেটস এখন আমাদের ধরেন 30 to 25 এর মধ্যে বলতে পারেন পার 1000 লাইভ বার্ডস। কিন্তু এইখান থেকে আপনার এখন আগাতে গেলে আরও ইনোভেটিভ অ্যাপ্রোচ লাগবে। এই জায়গা থেকে সব দেশেই ধরেন একটা প্ল্যাটুতে চলে যায়, আটকায় যায় যে এখান থেকে কেমন করে নামা যায়। তো এখানে আমাদের দেশের জন্য আই থিঙ্ক যে অ্যাটেম্প্ট করা উচিত যে এরকম ইনোভেটিভ বা লো কস্ট অ্যাপ্রোচেস করলে, কারণ আপনার মেজরিটি বার্ডস কিন্তু হচ্ছে গ্রামগঞ্জের এলাকায়, যে জায়গায় এই ইন্টেন্সিভ কেয়ার সাপোর্টটা নাই বা ইয়েটা নাই। আর যত বাচ্চা মারা যাচ্ছে আজকে পৃথিবীতে 80% পর্যন্ত বাংলাদেশের মতো দেশে UN পর্যন্ত এটা বলে যে ক্যান বি প্রিভেন্টেড উইথ নিওনেটাল কেয়ার। মানে 100টা বাচ্চা যদি আজকে মারা যায় নবজাতক, এর মধ্যে 80টা বাচ্চাকে আপনি কিন্তু বাঁচাতে পারবেন যদি আপনি ইন্টেন্সিভ কেয়ার প্রোভাইড করতে পারেন। ওকে, তো ইট ইজ এ হিউজ ইম্প্যাক্ট যদি করা যায়। এক্স্যাক্টলি, যদি করা যায় জায়গায় আমাদের অনেক প্রশ্ন। একটা হচ্ছে যে বাংলাদেশে আমরা মাঝে মাঝে এরকম কিছু ইনভেন্টরি দেখি যেটা আসলে খুব বেশি মানে আশার সঞ্চার করে, কিন্তু সামহাও সেটা আটকে যায়, সামহাও সেটা প্র্যাকটিক্যালি আসে না। তো আপনার এই বিষয়ে আমরা কতটুকু আশাবাদী হতে পারি যে সাধারণ মানুষ এটার উপকার পাবে? আচ্ছা, এটা তো আমাদের অনেস্টলি আপনি যেটা বলতেছেন আই এম ভেরি অ্যাওয়্যার, সত্যি কথা। আর আমি কনফিডেন্টলি বলতে পারি, কারণ আমরা যে কাজটা করেই আসতেছি পিওরলি হচ্ছে ওই ইম্প্যাক্টটা দেওয়ার জন্য। আমি যদি আজকে যদি একটা মানে জাস্ট নাম হলো বা ইয়ে হলো, কিন্তু আমি যদি ইম্প্যাক্টটা না দিতে পারি যদি, তাহলে তো এটা অ্যাবসলিউটলি ইউজলেস, সত্যি কথা। তো আমি যেটা মনে করি যে হয়তোবা আপনি যদি আমাকে এই প্রশ্নটা করতেন 1 বছর আগে, তাহলে আমি বলতাম যে হয়তোবা আমি শিওর না যে কতটুকু করতে পারি। কিন্তু এখন ধরেন এক হচ্ছে যে আমরাও আমাদের ডেভেলপমেন্টের একটা পজিশন পর্যন্ত চলে আসতে পারছি। টিমের মধ্যে আমাদের যে স্কিল ডেভেলপমেন্টটা দরকার এটা আরও সামনে যাওয়ার জন্য, এটাও চলে আসতে পারছি। এবং অর্গানাইজেশনস যেটা বললাম, যেরকম আপনার বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন বা MIT সলভের যে কমিউনিটি, এদের সাপোর্ট থাকার কারণে আমার মনে হয় যে অনেক বেশি এটার ইম্প্যাক্টটা আমরা এখন কনফিডেন্টলি বলতে পারি। গভর্নমেন্ট থেকে কতটুকু সাপোর্ট পাচ্ছেন? এখন আমরা আস্তে আস্তে দেখতেছি, যখন কথা হচ্ছে, এতদিন তো আমরা স্টিল রিসার্চের মধ্যে ছিলাম। এখন যেরকম ধরেন আমরা গভর্নমেন্টের একটা উইং আছে আপনার ICT মিনিস্ট্রির আন্ডারে, A2I, যেটা A2I এর আন্ডারে আর একটা ইনিশিয়েটিভ আছে iLab। তো iLab হচ্ছে বাংলাদেশের ইনোভেশনের হাব। তো অনেক ধরনের ইনোভেশন ওনারা অ্যাপ্রোচ করেন, অনেক হার্ড ওয়ার্ক করেন, সিনসিয়ারলি করেন যেন এটা ইনোভেশনগুলো মানুষের কাছে দেওয়া যায়। তো ওনাদের সাপোর্টটা আমরা এখন খুব বেশি পাচ্ছি। ওনাদের ইয়েটাও পাচ্ছি যে মোটিভেশনাল যে ওনারাও ইনকিউবেটর টেকনোলজিটাও চাচ্ছেন যে এরকম একটা ইম্প্যাক্টফুল একটা ডিভাইসটা তো এখনো ব্যবহার হচ্ছে না নাকি? এখন তো ওই যেটা ক্লিনিক্যাল ট্রায়াল হলে তারপর করা যায়। হয় কি প্র্যাকটিক্যালি মানে মোটিভেশনের জায়গাটা অনেক মানুষ অনেক ডিমোটিভেট হয়ে যায়। দেখা গেল সে খুব আগ্রহ নিয়ে জিনিসটা করেছে, সে অ্যাপ্রিসিয়েশন পাওয়ার কথা, সেই জায়গায় উল্টো হচ্ছে। তাকে ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট দৌড়াদৌড়ি করতে হচ্ছে এটার পারমিশনের জন্য, তারপরে দেখা গেল ঘুষ দিতে হচ্ছে, অন্যায় পথ অবলম্বন করতে হচ্ছে। তখন সে নিজে থেকে হয়তো সেলফ রিয়েলাইজেশন হয় যে না, আমার কি দায়সারা পড়েছে যে আমি মানুষের উপকার করতে যাব। সো এইগুলো আসলে আমাদের এই জায়গাগুলোকে মিটিগেট করতে হবে যেভাবেই হোক না কেন। আপনি বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কথা বলছেন, যেটা মূলত বিল গেটস এবং তার ওয়াইফ মিলে, ওয়াইফ না তার মেয়ে, ওয়াইফ মিলে। তো এই ফাউন্ডেশনের সাথে আপনারা নক করলেন কিভাবে, মানে যোগাযোগ? এটা অ্যাকচুয়ালি ছিল যেটা আমি একটু MIT ইয়েতে যাই, ওই রুটে গেলে ইয়ে হবে। তো এই MIT প্রত্যেক বছর একটা চ্যালেঞ্জ করে, যে চ্যালেঞ্জ হচ্ছে ম্যানকাইন্ডের সবচেয়ে বড় বড় প্রবলেমগুলোকে তুলে ধরে। তো এই বছরে যেরকম ছিল আপনার ম্যাটারনাল নিওনেটাল একটা ছিল, তারপরে অন্য ছিল আপনার এন্টারপ্রেনারশিপ, উইমেন ইনক্লুসিভনেস, আপনার ইন্ডিজিনাস পিপল, এবং আপনার হেলথ সিকিউরিটি অ্যান্ড প্যান্ডেমিক্সটা ওই যে কোভিডের জন্যই অ্যাড করা হলো আর কি। তো ওনাদের যে অ্যাপ্রোচটা বা টার্গেট যেটা থাকে হচ্ছে যে পুরো পৃথিবী থেকে অনেক ধরনের ইনোভেশন ওনারা খুব ডিপলি ওরা অ্যাসেস করে, খুব ইয়ে করে দেখার পরে
ওইখান থেকে দে চুজ 70 টিমস। তো আমাদের সময় 2600টা টিম আসলো একসাথে, আসার পরে তারপরে ওইখান থেকে ওনারা সিলেক্ট করলেন 70টা টিম। ওদের মধ্যে আবার আরেকটা যাচাই বাছাই হয়, ওরা টেকনিক্যাল ভেটিং করে, ওদের প্রেজেন্টেশন পিচ করতে হয়, করতে হয়। তো এই ফুল প্রসেসের সময় বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন কিন্তু এমআইটি সলভের সাথেই থাকে, এবং ওনাদের সাথে আরও বেশ কয়েকটা অর্গানাইজেশন থাকে যেগুলো গ্লোবালি এরকম ইম্প্যাক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচে থাকে। তো যেটা হয় হচ্ছে যে যেহেতু এমআইটির মতো একটা অর্গানাইজেশন যে জায়গায় আপনার মানে এরকম বাছাই করে নিয়ে আসতেছে ওনাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে মোস্ট ইম্প্যাক্টফুল আর মোস্ট মিনিংফুল টেকনোলজিস, ওইগুলো যে জায়গায় বিল এন্ড মেলিন্ডা গেটস অর্গানাইজেশনটা দেখে, ফাউন্ডেশনটা দেখে যে ওনাদের অ্যালাইনমেন্ট হয়, ওরা নিজেই সিলেক্ট করে ফেলে, ওরা নিজেই উঠায় নিয়ে আসে। তো এমন না যে আমরা ডিরেক্টলি ওনাদের দিকেই অ্যাপ্রোচ করছি, আমাদের অ্যাপ্রোচটা ছিল অ্যাকচুয়ালি এমআইটি সলভের দিকে। আর এমআইটি সলভ কমিউনিটিটা এক্সট্রিমলি কেপেবল আর এক্সট্রিমলি ব্রড একটা নেটওয়ার্ক, যার মধ্যে এরকম অনেকগুলো অর্গানাইজেশন অটোমেটিক্যালি চলে আসে। তো নট জাস্ট বিএমজিএফ, কিন্তু ওনাদের সাথে অলসো আমাদের যেরকম ধরেন এমআইটি ইউনিভার্সিটির রিসোর্সেস এখন আমাদের অ্যাক্সেসে চলে আসছে। এমআইটির ল্যাবস বলেন, এমআইটি প্রফেসরদের অ্যাডভাইস বলেন, স্টুডেন্টদের হেল্প বলেন, তো এই জিনিসগুলো এখন আমাদের অ্যাক্সেসে চলে আসছে। সো যেটার কারণে এই সব কিছু একসাথেই একটা প্যাকেজ হিসাবে আসে আর কি, যেটার মধ্যে বিল এন্ড মেলিন্ডা গেটসেরও সাপোর্টটা ছিল আর কি। সো ওরাই বেসিক্যালি ফান্ড করবে ভবিষ্যতে যে এটাকে বিল্ড আপ করার জন্য? এটা এখন কিছুটা তো অবশ্যই ওনারা করবেন, কিন্তু এক্স্যাক্টলি টু হোয়াট এক্সটেন্ট ওনাদের একটা ইন্টারেস্টিং অ্যাপ্রোচ আছে। অ্যাপ্রোচটা হচ্ছে যে আপনাকে ফার্স্টে দেখবে আপনি কত দূর যাবেন, তারপর ওইখান থেকে কিছুটা সাপোর্ট দিবে, তারপরে কয়েকদিন, কয়েক মাস, কয়েক বছর পরে দেখবে যে কতটুকু অ্যাচিভ করা হয়েছে। এরপরে যদি দেখেন ওনারা যে না এটা অ্যাকচুয়ালি ভালোভাবে যাচ্ছে, হয়তো বা ইন দ্য ফিউচার ওনারা স্টেপ বাই স্টেপ আরো এক্স্যাক্টলি সব ডোনাররাই এই কমন প্যাটার্নটাই ফলো করে। কিন্তু আমার জানার ইচ্ছা সেটা হলো যে আপনি ফান্ড কিভাবে চিন্তা করছেন? লাইক আপনি একটা ইনোভেশন করেছেন, আপনি যদি এটার ম্যানুফ্যাকচারে যান তাহলে ডেফিনেটলি এটা কি আপনার প্রতিষ্ঠানই করবে? বায়োফোর্সের কথা আমরা একটু আগে জানছিলাম, সেক্ষেত্রে ফান্ডিং এর ব্যাপারটা কি হবে? ফান্ডিং এখন নাম্বার ওয়ান, এইরকম অর্গানাইজেশন তো অবশ্যই আমাদেরকে এখন পর্যন্ত দেখতেছি যতটুকু সাপোর্ট দিয়ে আসতেছেন, বিল এন্ড মেলিন্ডা গেটস বলেন, এমআইটি থেকে বলেন, কিন্তু ইন দ্য ফিউচার যেহেতু এখন যে কোনো অর্গানাইজেশন আপনার সাকসেসফুলি চলতে হলেও আপনার আইদার একটা প্রফিট বেসড অ্যাপ্রোচে যেতে হবে, অর হচ্ছে আপনার একটা হাইব্রিড মডেল যেতে হবে, যে প্রফিট করলেও এটা আবার আপনি সোশ্যাল বিজনেসের মতো রিইনভেস্ট ইনটু দি অর্গানাইজেশন। তো ফান্ডিংয়ের যে জিনিসটা, ওই কিক স্টার্টিং ফেজটা ধরেন আমরা যেটা দেখতেছি যে এরকম গ্র্যান্ট বেসিসে যদি করা যায়, পরে গিয়ে যখন আপনার ধরেন অর্গানাইজেশন তো এই স্মল বা এই স্কেলে নাও কাজ করতে পারে, স্বাভাবিক, এটা গ্রো হওয়াটাই ন্যাচুরাল, তখন গিয়ে ধরেন আমরা এক্সপ্লোর করতে পারি যে আমরা কেমনে করে এটা প্রফিট বেসড একটা মডেলে যেতে পারি, বা হচ্ছে যে তখন যদি দরকার হয় ইনভেস্টার্স অফ ডিফারেন্ট সোর্স। আমাদের দেশে কিন্তু অনেক ধরনের সাপোর্ট দেওয়ার মতো ইনভেস্টররা আছেন, যারা এখনো আমাদেরকে মানে জানা শোনার মধ্যেও অনেকজন আছেন যে হেল্প করতে চাচ্ছেন, অনেকজন আছেন যারা ওই জেনুইন ইন্টেনশন নিয়ে আসতেছেন যে আপনারা দেশের জন্য করতেছেন, তাহলে আমিও সাপোর্ট করব। রাইট, আমরা এই জায়গাটাই একটু জানতে চাই। একটা হচ্ছে যে প্রসপেক্টাস খুবই হিউজ, এটা মিলিয়ন বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি হতে পারে, কারণ এটা যদি সাকসেসফুল হয় সারা ওয়ার্ল্ডেই হয়তো বা এটা নিয়ে আমরা যেতে পারি, বাংলাদেশের এই প্রোডাক্টটা নিয়ে আমরা যেতে পারি। তো সেক্ষেত্রে আপনি কি চিন্তা করছেন, লাইক আপনার জায়গা থেকে আপনি নিজে এটা করার চিন্তা করছেন, নাকি কোনো প্রতিষ্ঠানের হেল্প নিয়ে বা যারা ফান্ড করতে চায় বা কমার্শিয়ালি যারা আসতে চায় তাদের হেল্প নিয়ে করতে চান? এটা অ্যাকচুয়ালি আমি যেটা বিলিভ করি, একটা টার্ম আমার এক মেন্টর আমাকে বলছিলেন অনেক আগে, যে অলওয়েজ বিলিভ ইন কোরেজিয়াস কোলাবোরেশন। যে অনেক সময় কিন্তু আমরা নিজে নিজে অনেকগুলো জিনিস করতে গিয়ে কিন্তু নষ্ট হয়ে যায়, কারণ নিজের মধ্যে রাখতে গিয়ে আটকায় ফেলি। রাইট। তো এর মানি না আবার যে আপনি এভরি অপরচুনিটি আপনি যাবেন, কিন্তু এটা খুব স্ট্র্যাটেজিক্যালি যেতে হয়। তো আপনি যদি এখন স্বাভাবিক এগুলা যেহেতু অর্গানাইজেশনাল ডিসিশনস যেগুলা সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে, বা কত দূর যায় বা কেমনে কি হয়, এটার জন্য একটা সিঙ্গেল আনসার নাও থাকে। ইউজুয়ালি যেটা হয় যে ইন দ্যাট সিচুয়েশন, হ্যাঁ মানে আমি পার্সোনালি বলবো যে অবশ্যই উই আর ওপেন, যে এটার ইম্প্যাক্ট বাড়ানোর জন্য যদি অন্যদের সাথে কাজ করে যদি আমরা করতে পারি, ওয়াই নট, অবশ্যই এটা। কারণ অ্যাজ লং এজ ওনাদের ভিশনটা আমাদের ভিশনের সাথে অ্যালাইন হয়, যে আমরা দেশের মানুষের জন্য ভালো করতে চাই, এটা মানে প্রফিট পরে আসে, ফার্স্টে তো হচ্ছে যে আপনার অ্যাকচুয়ালি ইম্প্যাক্টটা দেওয়া, ওইটা মাথায় রেখে যে অবশ্যই ইয়েস, যে কোনো ধরনের অর্গানাইজেশন বা যে কোনো ধরনের অ্যাপ্রোচ যদি কারো থাকে, তাহলে অবশ্যই দ্যাট ইজ সামথিং দ্যাট উই আর অলওয়েজ ওপেন টু। অ্যাবসলিউটলি। পেটেন্টের ব্যাপারে যদি একটু জানি। এখন এই যে পেটেন্টিং ইজ ইন দ্য প্রসেস অ্যাকচুয়ালি, কারণ হচ্ছে যে আপনার টেকনোলজিটা এখনও আমরা ডেভেলপ করেই যাচ্ছি, আর যেহেতু ফেয়ারলি রিসেন্ট জিনিসটা, তো পেটেন্টিং প্রসেসটা এখন করা যাচ্ছে, অ্যান্ড মোটামুটি ধরতে পারেন যে সুন হয়ে যাবে আর কি, শেষ হয়ে যাবে।
আপনি ছাড়া এখানে আর কতজন কাজ করছেন এই ডিভাইসটি নিয়ে? বা আচ্ছা, এইখানে আমাদের টিমের মধ্যে ধরতে পারেন, যদি আমি ভলান্টিয়ার্স ফুল টাইম পার্ট টাইম ধরি, প্রায় 15-16 জন মেম্বার্স আছে। এবং এখানে আমি আর বড় বোন আমার জুন্নাহার, আমরা দুইজন মিলেই অ্যাকচুয়ালি শুরু করলাম। আর পরে হচ্ছে যে ওই আমাদের ফ্রেন্ডদের মধ্যে বা ফ্রেন্ডদের ছোট ভাইয়ের মধ্যে যারা হচ্ছে ইউনিভার্সিটি লেভেলের বা যাদের ওই ওপেননেসটা আছে টু ট্রাই সামথিং নিউ, ওনাদেরকে আমরা বলে তারপর আস্তে আস্তে একটা টিম ডেভেলপ হলো আর কি। যে টিমের মধ্যে আমি বলবো যে আজকে আমি এখানে এসে কথা বলতেছি এবং আমি আমাদের টেকনোলজি নিয়ে কথা বলতেছি, কিন্তু ওদের অবদান ইজ ভেরি ক্রিটিক্যাল, যেটা ওদেরকেও আমি বলবো যে ওদের কাছে আমার অনেক কৃতজ্ঞতা যে এত দূর আমাদের একসাথে যে চলে আসতে পারতে। বায়োফোর্স হেলথ সিস্টেম প্রতিষ্ঠার গল্পটা একটু শুনতে চাই, কি করে আসলে শুরু করলেন? হ্যাঁ, এই তো ওইখান থেকে যদি আমি ফেরত যাই, আপনার টেকনোলজি যখন আমরা দেখলাম যে নিউনেটাল ইনকিউবেটর আমরা করতে পারতেছি, তখন আমরা আস্তে আস্তে রিয়েলাইজ করলাম যে এটার পোটেনশিয়ালটা অ্যাকচুয়ালি ইজ ভেরি লার্জ। আর নট জাস্ট দ্যাট, এইরকম টেকনোলজি আমরা যদি নিউনেটাল ইনকিউবেটর নিয়ে সাকসেসফুলি করতে পারি, তাহলে ওয়াই নট কোলাবরেট উইথ আদার্স অ্যান্ড ওই সেম ইম্প্যাক্টটা আপনার অন্যান্য মেডিকেল ডিভাইসেসের বা অন্যান্য মেডিকেল টেকনোলজিসে নিয়ে আসতে পারি না কেন? তো তখন গিয়ে আস্তে আস্তে আমরা মনে করলাম যে আচ্ছা, তাহলে যেহেতু এটা একটা মিনিংফুল একটা পাথে উঠে যাচ্ছে, ইট ইজ নট জাস্ট আমি আমার বাসায় বসে একটু রিসার্চ করতেছি বা 3D প্রিন্ট করতেছি, সেটা না, কিন্তু সকলের জন্য একটা রিয়েল একটা ইম্প্যাক্টের দিকে যাচ্ছে, তখনই আমরা মনে করলাম যে ঠিক আছে, এটাকে একটা কোম্পানি হিসাবে আমরা ফর্ম করে ফেলি। তো তখন গিয়ে করার সময় আমরা কিছু ভিশন টিশন নিয়ে আমরা কিছু চিন্তা করলাম। অনেকদিন, এটা এই বছরের প্রথমের দিকে। তো তখন আমরা ভিশন নিয়ে যখন আমরা কিছু চিন্তা করলাম, তখন আমরা চিন্তা করলাম যে আমরা কি শুধু ইনকিউবেটর নিয়ে থাকবো, নাকি এর বাইরে আমরা এক্সপ্যান্ড করব, বা যদি অপরচুনিটি ভবিষ্যতে হয় করবো নাকি না। তখন মনে করলাম যে ওয়াই নট, যে আমাদের দেশে যেহেতু এই জিনিসগুলো নেসেসারি, আর আমাদের দেশে আমরা যদি সাকসেসফুলি ইম্প্যাক্ট করতে পারি, তাহলে শুধু ইনকিউবেটর কেন, অনেক ধরনের টেকনোলজি আছে। তো পরে অনেকদিন চিন্তা করে আমরা রিয়েলাইজ করলাম যে আমরা তাহলে নিজেদেরকে এই নামের সাথে আমাদের কাজটা কি। তো তখন আমরা নাম দিলাম নিজেদেরকে যে হোয়াট আর উই ডুইং, উই আর বিল্ডিং বেটার হেলথ কেয়ার। হেলথ কেয়ার ইজ গুড, আমাদের দেশে যে হেলথ কেয়ার খারাপ সেটা বলবো না, বাট দ্যার ইজ অলওয়েজ অপরচুনিটি টু মেক বেটার হেলথ কেয়ার। আর ওই জিনিসটা আমরা কিন্তু নিয়ে আসতেছি না, ওই জিনিসটা আমরা অন্য দেশ থেকে আনতেছি না, আমরা এইখানে বসে এটাকে বিল্ড করতেছি, এটাকে আমরা আউট অফ নাথিং আমরা ডেভেলপ করাটা। তো ওই বিশ্বাস নিয়ে, ওই প্রমিস নিয়ে যে আমাদের দেশের যে কোনো মানুষ যেন অ্যাফোর্ডেবিলিটির কারণে যেন হেলথ কেয়ার অ্যাক্সেস না পায়, এটা যেন না হয়। অ্যান্ড আরেকটা আমার পার্সোনাল একটা যে সবার মনে হয় যে লো কস্ট হেলথ কেয়ার সবসময় কিন্তু কোয়ালিটি হেলথ কেয়ার হয় না। এই জিনিসটা আমার যতটুকু সম্ভব আমার জীবনে চেঞ্জ করতে পারি, এটা করার ইচ্ছা, যে না, অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার বলতে ভালো হেলথ কেয়ারও হতে পারে। এই জিনিসটা যেন আমাদের মানুষের মধ্যে একটা আস্থা না হলে একটা বিশ্বাস যেন এই জায়গা থেকে অ্যাকচুয়ালি বায়োফোর্জের। সো আপনারা নেক্সট কি প্রোডাক্ট নিয়ে চিন্তা করছেন? আচ্ছা, সো এখন নিউনেটাল ডিভাইসেস, এটার সাথেও ধরেন সাপোর্ট ডিভাইসেসও আছে। বাচ্চাদের যেরকম ধরেন জন্মের পরে ফটোথেরাপি লাগে, যে আপনার ওই জন্ডিসটা হয়, নিউনেটাল জন্ডিস, এই ডিভাইসটা এগেন সেম এক্সট্রিমলি এক্সপেন্সিভ বাইরে থেকে আনলে। দেশের মধ্যে আপনি যদি ডেভেলপ করতে পারেন, আর এইগুলো ডেভেলপমেন্ট ইজ ইজিয়ার দেন নিউনেটাল ইনকিউবেটরস। তো এইরকম একটা টেকনোলজি অলরেডি আপনার ইনকিউবেটর পাশাপাশি আমরা করতেছি। এটা অ্যাকচুয়ালি আপনার ওই বিল এন্ড মেলিন্ডা গেটস অ্যান্ড MIT এটা থ্রুতেও এটাও চলে আসছে আর কি। নেক্সট টেকনোলজিটা যেটা আমাদের লং টার্ম ভিশনটা যদি বলি, হচ্ছে যে একটা কানেক্টেড হসপিটাল, যে জায়গায় আপনি যখন একটা হাসপাতালে একটা পেশেন্ট ঢুকে, ওনাদের হাতে কিন্তু অনেক কাগজ থাকে, অনেক রেকর্ডস থাকে, বা যখন আপনার ইন্টেন্সিভ কেয়ারে থাকেন বা কোনো ওয়ার্ডে থাকেন, অনেক কিন্তু ওনাদের হেলথ নিয়ে কিন্তু অনেক রকমের ইনফরমেশন কিন্তু কালেক্ট করা হচ্ছে, কিন্তু এটা ইউজ করা হয় না। এই ইনফরমেশনটা কেমনে ইউজ করা হয় না, যে ধরেন আপনার একটা ডিভাইস, একটা মনিটর লাগানো আছে, এই মনিটর ব্লাড প্রেশার পালস সব দেখাচ্ছে, কিন্তু ডাক্তাররা যখন ওই এন্ড অফ দ্য ডে ডিসিশনটা নিতে হচ্ছে, ওনাদের কাছে জাস্ট ওই পেপারগুলো আর যা যা লিমিটেড রিপোর্ট আছে। তো গ্লোবালি কিন্তু এখন একটা চেঞ্জ হচ্ছে পুরো আপনার, স্পেশালি ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, ডেটা ড্রিভেন ট্রিটমেন্ট অর দ্য ডেটা ড্রিভেন ফিজিশিয়ান, যেটা হচ্ছে যে যতটুকু ইনফরমেশন সম্ভব একটা পেশেন্টের সম্বন্ধে জেনে তারপরে এটা ট্রিটমেন্টে যাওয়া আর কি, এবং এই ইনফরমেশনটা কেমনে করে সুন্দর করে কালেক্ট করা যায়। আমাদের দেশে আনফর্চুনেটলি আমরা এখনো স্ট্রংলি পেপার বেসড, যেহেতু এই টেকনোলজিটা এখন একটা বিশাল নিড আছে। আমাদের দেশের পপুলেশনও ইজ লার্জ, ডাক্তারদের উপরে অনেক প্রেশার পড়ে যে এতগুলো রোগী দেখতে হয়। তো আমরা এখন যেটা চেষ্টা করতেছি যে ডিভাইসেসগুলো পেশেন্টের থেকে ডেটাটা একটা সেন্ট্রাল একটা সফটওয়্যার সিস্টেমের মধ্যে, ক্লাউড সিস্টেমের মধ্যে যেন পাঠাতে পারে। ইনকিউবেটরও উড বি পার্ট অফ দ্যাট ইন দ্য ফিউচার। তো এইরকম টেকনোলজি আমরা এখন ডেভেলপ করতে চাচ্ছি, যে টেকনোলজি দিয়ে ডাক্তারদের ট্রিটমেন্টটা বিকামস মোর এফেক্টিভ, ইনফরমেশন ফ্রম দ্য পেশেন্ট টু দ্য ডক্টর ফ্লোটা যেন আরও ইজি হয়,
এবং এন্ড অফ দ্য ডে অ্যাফোর্ডেবল ভাবে যেন আমরা বেটার হেলথ কেয়ার দিতে পারি বাংলাদেশের মানুষ। প্রত্যন্ত অঞ্চলের কথায় যদি আসি, এই ধরনের ডিভাইসগুলো আসলে এরকম অঞ্চলে আসলে কতটা হেল্পফুল হবে আসলে? এইগুলোর ইম্প্যাক্ট সবচেয়ে বেশি হবে, কারণ হচ্ছে ওইখানে আপনার রিসোর্সেস যেহেতু লিমিটেড, আপনার ওইখানে কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনার এরকম যদি আপনি ডেটা একসাথে করে দিতে পারেন একটা ডাক্তারকে, ওই ডাক্তার কিন্তু ওইখানে না থাকলেও সে কিন্তু ঢাকায় বসে কিন্তু এই ট্রিটমেন্টের একটা অ্যাডভাইস দিতে পারে। আচ্ছা, তো তখন গিয়ে যেটা হয়, ওই কানেক্টিভিটিটা আপনি যত বাড়াতে পারবেন তত কিন্তু আপনার মানুষ বেনিফিট হবে বেশি। এরকম কিন্তু এক্সিস্টিং টেকনোলজি বাংলাদেশেও আছে, যে ধরেন একটা সিটি স্ক্যান হলো একটা গ্রাম না একটা টাউনের দিকে, কিন্তু সিটি স্ক্যান দেখার যে স্পেশালিস্ট উনি কিন্তু ওইখানে না, উনি বসে আছেন ঢাকার একটা হাসপাতালে। আচ্ছা, এখন কিন্তু খুব ইজিলি জাস্ট আপনি হোয়াটসঅ্যাপে বা ছবি তুলে আপনি কিন্তু পাঠিয়ে দিতে পারতেছেন, উনি দেখে কিন্তু একটা ট্রিটমেন্ট বলে দিতে পারতেছেন, যে বা ডায়াগনোসিস করে দিতে পারতেছেন, যেটা আগে আপনার 10 বছর আগে সম্ভব ছিল না। আপনি ফাইলটা নিয়ে যান, আপনি সদর থেকে ওইখানে যান, আপনি ঢাকা মেডিকেল যান, গিয়ে দেখায় আসেন। তো এই টেকনোলজিটা এখন ইমার্জ করতেছে দেখে এক একটা স্পেশালিস্টের ইম্প্যাক্ট পুরো দেশের মধ্যে দেওয়াটা ইজ বিকামিং মোর পসিবল। তো সবচেয়ে বেশি অ্যাকচুয়ালি ইম্প্যাক্টটা পড়বে আপনার ওই ঢাকার বাইরের যে জায়গাগুলো, গ্রামগঞ্জ এরিয়াতে সবচেয়ে বেশি আমরা ইম্প্যাক্ট আশা করি বা দেখতেছি অন্যান্য টেকনোলজি নিয়ে আসতেছে। সো ওই দিকেই যেটা বললাম, আমাদের টার্গেটটাই হচ্ছে যে আমাদের দেশের মানুষের সাফারিংটা যতটুকু সম্ভব কমানো। রাইট, ডেফিনেটলি মহৎ উদ্যোগ, এবং একই সাথে এর একটা কমার্শিয়াল বৃহত্তর একটা আসপেক্ট আছে। আমরা টেকনোলজি নিয়ে কথা বলছিলাম, আমরা এমন একটা পৃথিবীতে বসবাস করি যেটাকে বলা হচ্ছে একেবারে হাতের মুঠোয় সমস্ত কিছু। আমরা করোনা প্যান্ডেমিকের সময় দেখলাম যে মানুষ ঘরে বসে বিভিন্নভাবে কমিউনিকেট করছে, ইন্টারনেটের যুগে যেটা হয় আর কি। তো এটা কি আপনার মনে হয় যে আমাদের দেশের মানুষরা যদি প্রয়োজন হয় দেশের বাইরের একদম এক্সক্লুসিভ ট্রিটমেন্ট এখন ঘরে বসেই পাবে প্রযুক্তির কল্যাণে, সেই জায়গার দিকে কি আমরা আগাচ্ছি? থ্রু টেলিমেডিসিন ইয়েস। আপনি যদি বলেন যে মানে এখানে একটা পয়েন্ট আমি নিশ্চয়ই বলবো, আমাদের দেশে কিন্তু ট্রিটমেন্ট কোনোভাবে কিন্তু পিছানো না, আমি সেটাকে কম্পেয়ার করছি না, বাট ইফ ইট ইজ নিডেড, মানে যদি প্রয়োজন হয়, ইফ ইট ইজ নিডেড, ওই রকম স্পেশালাইজেশন ইউজুয়ালি যেটা হতো আগে, যে ওইখানে গিয়ে ট্রিটমেন্টটা নিতে হতো। তো এখন ইট ডিপেন্ডস মোস্টলি অন দ্য ট্রিটমেন্ট। আপনার যেরকম ধরেন সার্জিক্যাল কোনো কজ যদি থাকে তাহলে তো স্বাভাবিক আপনার তো যেতেই হবে, এটা না গিয়ে কোনো উপায় নেই। কিন্তু আপনার যদি ধরেন মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে হয়, তাহলে হ্যাঁ, টেলিমেডিসিনের থ্রুতে এই অপশনগুলো, গ্লোবাল ট্রিটমেন্টের একটা অপশন চলে আসতেছে। অ্যান্ড অলসো আই উড সে যেগুলো আপনার কাউন্সেলিং বেসড যে ট্রিটমেন্টগুলো, যে আপনার সাইকোলজি, সাইকিয়াট্রিক কাউন্সেলিং বলেন, বা ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ কাউন্সেলিং, ফ্যামিলি কাউন্সেলিং, এইগুলো ধরেন আপনি হ্যাঁ গ্লোবালি এখন একটা অ্যাপ্রোচে চলে আসতে পারেন। কিন্তু যেটা আমরা এখন দেখতেছি অ্যাকচুয়ালি আমাদের দেশে, হয়তো আপনি জানেন, ওই অ্যাগেন লকডাউনের কারণে, প্যান্ডেমিকের কারণে ট্রাভেলিংটা কিন্তু অনেক লিমিটেড হয়ে গেছে। লিমিটেড হওয়ার কারণে মানুষ কিন্তু এখন একটু ঘোরমুখী, ইন দ্য সেন্স যে আমাদের দেশের মধ্যে যে যা ট্রিটমেন্ট আছে এগুলো এক্সপ্লোর করতেছেন, দেখতেছেন, ইয়ে করতেছেন। তো তখন আমার মনে হয় যে ওইখানেও কিন্তু টেলিমেডিসিনের একটা ভালোই একটা ইম্প্যাক্ট হচ্ছে, কারণ অনেক ধরনের ট্রিটমেন্ট আছে যেটা আপনার অ্যাকচুয়ালি ওভার দ্য ফোন করা সম্ভব, ওইগুলো আপনার ইয়ে। কিন্তু এন্ড অফ দ্য ডে আমার যেটা মনে হয় ফ্রম ক্লিনিক্যাল পার্সপেক্টিভ আর কি, যে সব ট্রিটমেন্ট কিন্তু এরকম হবে না। অনেকগুলো আছে যেটা আপনার অর্থোপেডিক বলেন বা যেটাই বলেন, আমার সামনে একটা পেশেন্ট থাকে, আমি যতটুকু অ্যাসেস করতে পারি ওভার দ্য ফোন বা ভিডিও কলে কিন্তু এটা সবসময় সম্ভব হয় না আর কি। সো পার্টলি আপনার আনসার দেওয়ার জন্য টু সাম এক্সটেন্ট, নট এন্টায়ারলি। মানে আমি এই বিষয়টাকে যদি আবার এভাবে চিন্তা করি যে একজন শহরের ডক্টর, সে গ্রামের একটা মানুষকেও ট্রিটমেন্ট করতে পারছে সেম টেকনোলজির দ্বারা, তো সেই জায়গাগুলো তো আমরা, একটা হচ্ছে নাইমা মারছে তো কানা মামা ভালো, হ্যাঁ, সো সেই জায়গাগুলো তো আমরা অ্যাডভান্সলি চিন্তা করতে পারি কিনা। সামগ্রিকভাবে যদি আপনার কাছ থেকে জানতে চাই, এই মুহূর্তে এই এক্সিস্টিং সিস্টেমে বাংলাদেশের হেলথ কেয়ার নিয়ে আমাদের কোন কোন জায়গাগুলোতে ডেভেলপ করা উচিত, খুব ছোট করে? আচ্ছা, একদম ছোট করে যদি বলি, আমাদের ডাক্তারদের সাপোর্ট বাড়াতে হবে, এনেবল করতে হবে। সবাই বলেন যে আমাদের ডক্টর টু পেশেন্ট রেশিও ইজ ভেরি স্মল, যে একটা ডাক্তার অনেক রুগী দেখতে হয়। তো এটার সবার মাথার মধ্যে ফার্স্ট চিন্তাটা আসে যে তাহলে ডাক্তারের নাম্বার বাড়াতে হবে, মানে সবাই ডাক্তারি পড়া উচিত। এটা একটা প্র্যাকটিক্যাল সলিউশন না, কারণ হচ্ছে আপনি যদি মেজরিটি ডাক্তারও পুশ করেন, এরপরেও কিন্তু আপনার পপুলেশন বাড়তেছে। তো দ্যাট ইজ নট এক্স্যাক্টলি দ্য বেস্ট সলিউশন। যেটা করা দরকার, আমাদের দেশের ডাক্তারদেরকে এমন কয়েকটা টুল দেওয়া দরকার বা এমন কয়েকটা ফ্যাসিলিটিস দেওয়া দরকার যেগুলো দিয়ে অনারদের ট্রিটমেন্টটা ক্যান বিকাম মাচ মোর ম্যাগনিফাইড। যে ডাক্তার পেশেন্ট দেখতেছেন, উনি যেন আরও পেশেন্ট দেখতে পারেন ভালোভাবে, এরর কম করে। মানে উই নিড টু হেল্প দেম বিকাম হোয়াট আই সে সুপার ডক্টরস।
যেন আমাদের দেশের মানুষদেরকে একটা মিনিংফুল একটা ইম্প্যাক্ট করতে পারেন। অলরেডি কিন্তু অনেক ডাক্তাররা আছেন জান প্রাণ দিয়ে করতেছেন, কিন্তু ওনাদেরকে আমরা যদি এই টেকনোলজি আরও দিতে পারি, যে ইনফরমেশন একটা রোগীর সম্বন্ধে অর্গানাইজভাবে আমরা যদি ইনফরমেশনটা দিতে পারি, আমরা যদি একটা অর্গানাইজ স্ট্রাকচারে যদি নিয়ে আসতে পারি। আমাদের কিন্তু হেলথ কেয়ার সিস্টেমটা ফুলি অর্গানাইজড না। আপনি চাইলে কিন্তু এখন চাইলে একটা স্পেশালিস্টের কাছে চলে যেতে পারেন সামান্য একটা জ্বরের কারণে। অন্যান্য দেশে কিন্তু এরকম না, একটা স্টেপ বাই স্টেপ ইউ হ্যাভ টু মেইনটেইন দিস, রাইট? কারণ যেটা হয় শুধু যারা এমবিবিএস ডাক্তার ওনাদেরকে কিন্তু আর ওই প্রাধান্যটা পাচ্ছেন না। যে জায়গায় ধরেন একটা নর্মাল এমবিবিএস ডাক্তার কিন্তু একটা নর্মাল টাইফয়েডের ট্রিটমেন্ট দিয়ে দিতে পারে, কিন্তু ওই পেশেন্টটা প্রেফার করবে যে আমি যাই প্রফেসরের কাছে। এমবিবিএস এর পর অনেকগুলো শব্দ থাকতে হয়, যদিও আমরা পেশেন্টরা বুঝি না, কিন্তু শব্দ থাকলেই মনে যত বেশি শব্দ আছে তত বেশি সে পাওয়ারফুল ডক্টর। এই পারসিভনেসটা আসলে শুধুমাত্র ডক্টরের ক্ষেত্রে না, আমাদের বিভিন্ন জায়গাতে এই বিষয়গুলো আছে, এবং আমরা খুব ভালোভাবে বিষয়গুলো নিয়ে ডেসক্রাইব না, ইনফরমেশনগুলো আসে না আমাদের কাছে, যে কারণে এই ধরনের মিসকনসেপশন তৈরি হয়। এখানে কিছুটা আমি যেটা বলবো, অন্য দেশেও যদি এরকম অপশন থাকতো মানুষ কিন্তু যেত। মানে আপনি পৃথিবীর যে যে জায়গায় এরকম রেফারেল সিস্টেমটা বিল্ড, ওইখানে যদি অপশন থাকতো যে আচ্ছা আমাকে বলা হয়েছে আমার হার্টের প্রবলেম আছে, আমি চলে যাই তাহলে এই দেশের টপ কার্ডিওলজিস্টের কাছে, এই অপশনটা যদি থাকতো তাহলে তো সবাই করতো। হেলথ কেয়ার নিয়ে কেউ করতো না যে ঠিক আছে আমি কম ইয়ের কাছে যাই। ডাক্তাররা ওটা খুব ভালো করে বোঝেন, তিনি যদি জার্মানি থেকে করে আসেন ব্র্যাকেটে জার্মানি লিখে দেন, তিনি যদি জাপান থেকে করে আসেন ব্র্যাকেটে জাপান লিখে দেন। দিস ইজ আ রেসপন্স টু দ্য পপুলেশনস ডিমান্ড, সত্যি কথা। কারণ ওই যে ডাক্তারদের মধ্যেও তো এন্ড অফ দ্য ডে ওনারাও তো মানুষ, ওনাদেরও একটা আর্নিং এর পথ করতে হবে, ওনাদেরও একটা ইয়ে করতে হয়। তো যেটা কারণে এটা, হ্যাঁ যেটা বললেন, এটা করাটা ড্রাইভিং একটা ফোর্স থাকে যে হ্যাঁ আমার যত ডিগ্রি থাকবে আমার কাছে তত রুগী আসবে, কিন্তু পিওরলি সেটা যে তা না। ওনাদেরও ধরেন একটা রেপুটেশন বলেন বা একটা হাসপাতালে একটা অ্যাসোসিয়েট প্রফেসর থেকে প্রফেসর হওয়া, হেড অফ ডিপার্টমেন্ট হওয়া, এগুলো কিন্তু ওনাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।